जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। পয়লা ফেব্রুয়ারি 1910 স্বামীজির ওপরে প্রথম একটি সাবজেক্টিভ বায়োগ্রাফি, এখনো পর্যন্ত আমরা অনেকেই মনে করি আনসারপাসড, বেরিয়েছিল, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। বইটি পয়লা ফেব্রুয়ারি 1910 প্রকাশিত হয়। যেটুকু আমাদের একটু অল্প জানা তথ্য সেটা হচ্ছে একই সঙ্গে উদ্বোধন প্রকাশনা করেন স্বামী শারদানন্দর বিপুল অবদান, এবং একই সঙ্গে এটি বের হয় লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে লংম্যানস গ্রিন অ্যান্ড কোম্পানি। টাইটেলটি একটু আলাদা ছিল। আমরা এইটি জানি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা। ওখানে ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম being the few pages of the life of the Swami Vivekananda. এই টাইটেলে এটি বেরোয় লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে একই সঙ্গে, লংম্যানস পাবলিশ করেন। এটি নিবেদিতার ম্যাগনাম ওপাস বলা যায়, একটি অন্যতম অন্তত শ্রেষ্ঠ কাজ। কিন্তু এই প্রথম স্বামীজির বায়োগ্রাফি, যেটি আমরা আজকে মাত্র দুটি চিঠির ইচ্ছে করছি দেব, তার মধ্যে এটা আসবে। প্রথম চিঠি আপনার 6th of April 1910, 17 নম্বর বোসপাড়া লেন, বাগবাজার থেকে লিখছেন মিসেস অলি বুলকে। গতদিন আমরা দেখেছি যে ভাইসরিন, দি দেন ভাইসরিন অব ইন্ডিয়া লেডি মিন্টো, আনঅ্যানাউন্সড, তিনি নিবেদিতার সঙ্গে দেখা করতে আসেন 2nd of March। নিবেদিতা 3rd of March তিনটি চিঠি লেখেন। এর ওপরে আমরা সবকটাই আলোচনা করেছি। এইখানে এই বলার আগে আরেকটি জিনিস আছে যে স্বামীজির এই যে দি মাস্টার অ্যাজ আই স হিম, এ বইটি বেরোনো মাত্র মিশ্র প্রতিক্রিয়া নয়, তীব্র প্রশংসা হয়। অন্যান্য জায়গাতে যেমন নাকি ওয়েব অব ইন্ডিয়ান লাইফ প্রায় সর্বত্র প্রশংসিত হয়েছে, কিন্তু নিবেদিতার অন্য দু একটি লেখা প্রশংসা এবং সমালোচনা উভয়ই হয়েছে। কিন্তু দ্য মাস্টার অ্যাজ আই স হিম বেরোনো মাত্র কি প্রাচ্যে, কি পাশ্চাত্যে, ভারতবর্ষে কি আমেরিকাতে, কি ইউরোপে, মানে ইংল্যান্ডে প্রধানত অসাধারণ সাড়া পড়ে, এবং এর যে রিভিউগুলো বেরোয় সেগুলো অতি সুন্দর। আগের দিন ক্লাসে বোধহয় আমি বলেছি যে আপনারা এখানে বোধহয় সবাই আপনারা মাস্টার অ্যাজ আই স হিমের সঙ্গে পরিচিত, অন্তত দেখেছেন, পড়েছেন, কিন্তু এবারও সহজ নয়।
অথচ তার মধ্যে গভীরতম নৈর্ব্যক্তিক একটি সার্বভৌম রস পরিবেশন করার চেষ্টা হয়েছে। প্রথম চিঠি শুরু, এই কপিগুলো হাতে গেছে তার প্রতিক্রিয়া। মিসেস অলিবুলকে লিখছেন যে এই চিঠির সঙ্গে আমি বিয়েত্রিসের চিঠিটি গ্র্যানি তোমাকে পাঠাচ্ছি। বিয়েত্রিস হচ্ছেন নিবেদিতার ছোট ভাই রিচমন্ড নোবেল, তার স্ত্রী। তার সম্পর্কে বহু কিছু তথ্য পাওয়া যায় না, কিন্তু তিনি খুব উদার এবং সেন্সিটিভ ছিলেন। যদিও তিনি একজন চার্চ অব ইংল্যান্ডের একজন ক্লার্জি, মানে রিচমন্ড নোবেল তার স্ত্রী। বিয়েত্রিসের রেফারেন্স আমরা পাই ক্রিস্টিনের চিঠিতে। সে অনেকদিন আগে, বোধহয় খুব বেশি দিন আগে নয়, আপনাদের একটি চিঠির বলা হয়েছিল। এই বিয়েত্রিস উচ্ছ্বসিত প্রশংসা করে চিঠিটি লিখেছেন নিবেদিতাকে। নিবেদিতা এত আপ্লুত যে ওইটি মিসেস অলিবুলকে না দেখিয়ে তার শান্তি নেই, কাজেই তিনি পাঠিয়েছেন। ইজন্ট ইট ওয়ার্ম? এটা খুব উষ্ণ আন্তরিক সমালোচনায় এটা কি ভরা নয়? Mr. Gokhale has also been most impressed by this book. গোপাল কৃষ্ণ গোখেল তৎকালীন রাজনৈতিক পটভূমিতে একটি অন্যতম শ্রেষ্ঠ কংগ্রেস নেতৃত্বে আছেন, জাতীয়তাবাদী। তিনি মহাত্মা গান্ধী তাকে পলিটিক্যাল মেন্টর বলে মান্য করেছেন, অন্তত তার জীবনীতে। যদিও এই গোপাল কৃষ্ণ গোখেল বা মিস্টার গোখেল, ইনি মহারাষ্ট্রের একজন মানুষ, চিৎপাবন ব্রাহ্মণ, ওদের খুব বিখ্যাত লিনিয়েজ। তিনি নিবেদিতার অসম্ভব অনুরাগী ছিলেন আর বিপুল পড়াশুনো। ইনি কংগ্রেসের ততদিনে, এটা যেহেতু আমরা 1910 সালের বলছি, 1909 থেকেই একটা বিভেদ, একটা বিভাজন, র্যাডিক্যালস এবং মডারেট, চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে একটা ভাগ হয়েছিল। সেই জায়গাতে গোপালকৃষ্ণ গোখেল ছিলেন মডারেট, আর তার বিরুদ্ধে এরা ছিলেন শ্রী অরবিন্দ। সুরাটে 1907-এ, এটিও আপনাদের বোধহয় কথা প্রসঙ্গে হয় বলেছি, নয় বলিনি, এই নিবেদিতার চিঠির প্রসঙ্গেই বলেছি যে সুরাট কংগ্রেস যখন হলো 1907, তখন ভাইসরয় লর্ড মিন্টো। এটাতে একদম আড়াআড়িভাবে কংগ্রেস দুভাগ হয়ে গেল, র্যাডিক্যাল এবং মডারেটস। এই মিস্টার গোখেল, আচ্ছা, এর আগে নিবেদিতা বেনারস কংগ্রেসে অ্যাটেন্ড করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। তিনি কোনো রাজনীতি মানে প্রকাশ্য কোনো রাজনীতিতে যোগ দেননি। অপ্রকাশ্যে যে রাজনীতির সঙ্গে তাকে আমরা যুক্ত মনে করি, এবং তার প্রমাণস্বরূপ বিভিন্ন গবেষক এটা বের করেছেন, তাতে করেও স্পষ্টত তিনি ঠিক এই অনুশীলন বা যুগান্তর বা অন্য কোনো সশস্ত্র বিপ্লবী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, এটা খুব অপ্রত্যক্ষ, প্রমাণ নেই। কিন্তু এটা ঠিক যে শ্রী অরবিন্দের যে অল ইন্ডিয়া রেভলিউশনারি কাউন্সিল, তার 5 জন মেম্বারের তিনি একজন মেম্বার হয়েছিলেন। জগৎ তো পরিবর্তনশীল এবং মানব মন সর্বদাই সে ক্রমবিকাশের স্তরে যাচ্ছেন। নিবেদিতারও তাই হয়েছিল। কিন্তু আপনাদের মনে আছে যে একটি চিঠি আমরা স্পর্শ করেছিলাম বহুদিন আগে, যে হোয়াট এ স্লাইম আই এম গোয়িং টু টাচ। নিবেদিতা যখন নাকি সম্পূর্ণ মঠের সঙ্গে
এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিরোধ হলো যে মঠে থেকে এভাবে করা যায় না, তখন একটি চিঠিতে নিবেদিতার স্পষ্ট আছে, এ কি কাঁদা, এ কি নোংরা পাক আমি স্পর্শ করতে যাচ্ছি আমি জানি, কিন্তু তবু আমি যে তা না করে পারছি না ভারতের কল্যাণে, এবং ভারতের কল্যাণ হলে জগতের কল্যাণে, এটা উনি। তো এখানটাতে নিবেদিতার এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিমে দেখবেন যে নৈর্ব্যক্তিকতা একটা খুব প্রকট। গুরুকে তো এত, আমরা যত চিঠি পড়ছি দেখতে পাচ্ছি যে আমরা তো আর সিলেক্টেড লেটার্স করছি, তাতে দেখছি যে গুরুর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার কোনো তুলনা নেই, উচ্ছ্বাসের কোনো তুলনা নেই, কিন্তু উচ্ছ্বাসটি অত্যন্ত অন্তরঙ্গ মহলে, উচ্ছ্বাসটি কখনোই বাইরে লোকের সঙ্গে শেয়ার করছেন না। এইটি একটি অসাধারণ দিক নিবেদিতার, যে দ্য মাস্টার অ্যাজ আই স হিমে 27টি অধ্যায়, চ্যাপ্টার্স আছে। তার মধ্যে দেখবেন যে স্বামীজির দৃষ্টিভঙ্গি নিবেদিতা যেমন বুঝেছেন তেমনি ভাবেই আলোচনা করেছেন। তার ব্যক্তিগত প্রসঙ্গ সেখানেই এসছে যেখানে নাকি তার স্বামীজিকে বোঝার জন্য যতটুকু অনুকূল, এবং তৎকালীন রাজনৈতিক পটভূমি, সমাজনৈতিক পটভূমি, ধর্মনৈতিক পটভূমিটা বোঝার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। অসম্ভব অ্যাবস্ট্রাক্ট, নৈর্ব্যক্তিক তিনি, অথচ তার মতো ওরকম জ্যান্ত ভালোবাসা কটা হয়, কিন্তু দ্য মাস্টার অ্যাজ আই স হিমের মধ্যে একটি উচ্ছ্বাসও পাবেন না, শুধু ঘটনাগুলোর, তাও অত্যন্ত সিলেক্ট ফিউ ঘটনাগুলোর বিবরণ। তো এই মাস্টার অ্যাজ আই স হিম 1 ফেব্রুয়ারি নিবেদিতা 1906 থেকে, প্রকৃতপক্ষে স্বামীজির মহাসমাধির পর থেকেই তাকে বলা হচ্ছে যে আপনি একটা ইউ অ্যাটেম্প্ট এ লাইফ অন ইয়োর গুরু স্বামী, কিন্তু নিবেদিতা বলছে বোধ হয় আমি এখনো তৈরি নই। এই বেরোলো 1 ফেব্রুয়ারি 1910 ঘটনাচক্রে, সেদিন ছিল স্বামীজির জন্মতিথি। নিবেদিতা বইটি প্রকাশ হওয়া মাত্র একটি বাউন্ড কপি নিয়ে সোজা বেলুড় মঠ চলে গেলেন এবং স্বামীজির ঘরে সেটি স্বামীজিকে নিবেদন করলেন। যে একটি মাত্র সোফা ওই ঘরে আছে স্বামীজির ঘরে বেলুড়ে, সেই সোফাটির ওপরে ওটি রাখলেন। এবার আমরা চিঠিতে আসছি। বিয়েত্রিজ অসম্ভব ভালো লেগেছে, তার চিঠি এত উষ্ণ যে সেটা নিবেদিতা গ্র্যানিকে না লিখে, বা গ্র্যানি মানে মিসেস অলিবুল, তাকে না লিখে পারেননি। তারপরেই বলছেন, মিস্টার গোখেইল হ্যাজ অলসো বিন ভাস্টলি ইমপ্রেসড বাই ইট, মাচ ইমপ্রেসড বাই ইট। তারপরেই বলছেন আচ্ছা এইগুলো, এই যে প্রশংসার সূচক তাদের হৃদয় স্পর্শ করেছে, তার মানে ভারতের হৃদয় স্পর্শ করেছে শুধু নয়, দেখা যাচ্ছে যে অন্য সংস্কৃতি, অন্য ধর্মে লালিত পালিত তাদেরও স্পর্শ করছে। কাজেই ডাজন্ট ইট এনকারেজ ওয়ান? এই যে প্রশংসা বাক্য, এই যে সমালোচনাগুলো আসছে, এটা তো একজনকে অনুপ্রাণিত করে আরো লেখার জন্য। তারপরে বলছে তোমার নিজের যে অসম্ভব মর্মস্পর্শী মিষ্টি চিঠিটি, সেটিকে আমি দ্বিতীয়বার পড়ে এটুকু বুঝলাম যে গত মাসের 9 তারিখ পর্যন্ত তুমি তোমার কপিটি পাওনি, বোধহয় ওখান থেকে লংম্যানসে প্রকাশিত কপি তুমি প্রথম পড়েছ। সাবজেক্ট ম্যাটার তফাৎ নেই, টাইটেলটায় তফাৎ হয়েছিল। আচ্ছা, তার মধ্যে টাইটেলটায় বাই
সিস্টার নিবেদিতা লেখা নেই ওখানে। আবার বলছি, লংম্যান, গ্রিন অ্যান্ড কোম্পানি যে বইটি বের করেছিল, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তার টাইটেল ছিল দি মাস্টার অ্যাজ আই স হিম বাই নিবেদিতা, নো সিস্টার, এ ডিসাইপল অফ দি স্বামী বিবেকানন্দ। আর দ্য মাস্টার অ্যাজ আই স হিমের সঙ্গে আরেকটু লাগানো হয়েছিল, যোগ করা হয়েছিল, দি মাস্টার অ্যাজ আই স হিম বিং এ ফিউ পেজেস ফ্রম দ্য লাইফ অফ দি স্বামী বিবেকানন্দ। এইটুকু তফাৎ, অথচ একই দিনে ওটা বেরিয়ে। আর নিচে আছে নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দ, অথার অব অলসো ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, ক্র্যাডল টেইলস অব হিন্দুইজম, এটা লেখা আছে পরিচয় দেওয়ার জন্য, এটা তো পাশ্চাত্যের জন্য। তারপরে বলছেন যে লেডি মিন্টো একজন অসম্ভব মিষ্টি মহিলা, মাতৃত্বে ভরা, এটা আগের চিঠিতেও বলেছেন। তিনি এত চাইছিলেন এবং বারবার আমাকে অনুরোধ করছিলেন যে আমি যেন কলকাতার তৎকালীন যুগে কমিশনার অফ পুলিশ তার সঙ্গে দেখা করি। তা তিনি এত বেশি ইচ্ছে করছিলেন, কাজেই গত সপ্তাহে আমি এবং ক্রিস্টিন কমিশনার অফ পুলিশের সঙ্গে দেখা করি। তিনি খুব বিবেচনার সঙ্গে, হি ভেরি থটফুলি ইনভাইটেড আস টু হিজ হাউস ইনস্টেড অফ টু হিজ অফিস। মানে অফিসে ডাকলে পরে একটা হইচই হবে, লোক জানাজানি হবে, আরো বেশি এটা পাবলিসিটি পাবে। তাতেই বলছেন নিবেদিতা যে হি ভেরি থটফুলি ইনভাইটেড আস টু হিজ হাউস and that was very discreet of him, অত্যন্ত সূক্ষ্ম বিবেচনা প্রসূত। তারপরেই বলছেন যে ওখানে আমরা ওভারে solitary cup of tea we had a long talk. ক্রিস্টিন ছিলেন, নিবেদিতা ছিলেন, আর ওইদিকে একমাত্র জানা গেল পরে নেড়ে ঘেটে যে মিস্টার হ্যালিডে তখন কমিশনার অফ পুলিশ। তৎকালীন যুগে সর্বোচ্চ পুলিশ কর্তা এবং সিক্রেট পুলিশও ওর হাতে। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, অ্যান্ড হি ওয়াজ জাস্ট চার্মিং। বহু জিনিসে বহু বিষয়ে কথা হলো। কি কথা হয়েছে তো লেখেননি, লেখার দরকারও নেই, এবং লেখাটা খুব ওয়াইজ হতো না ওর পক্ষে। এবার বলছেন যে তিনি খুবই, হি ওয়াজ ভেরি চার্মিং, বাট অফকোর্স ওয়ান ক্যানট সে হাউ মাচ হোল হার্টেড হি ওয়াজ। তিনি কতটা আন্তরিক ছিলেন সেটা তো বলতে পারবো না, তার তো সাক্ষ্য বা প্রমাণ আমি দিতে পারবো না। তিনি আফটার অল কমিশনার অফ পুলিশ, এবং একটি সাম্রাজ্যের একটি অংশকে, একটা বিপুল বিরাট দেশকে তিনি চালাচ্ছেন। কমিশনার অফ পুলিশ মানে অনলি এই সাইডটা বেঙ্গল প্রেসিডেন্সি, কাজেই তারা তো মনের কথা সমস্ত খুলে বলবে না। সেই জন্য নিবেদিতা বলছেন যে তিনি কতটা আন্তরিক ছিলেন আমি বলতে পারবো না, কিন্তু উই সিম টু গেট অন টু ওয়েল। কেননা উনি আমাকে কখনোই এরকম প্রশ্ন করেননি যে আপনি কেন নেটিভ কোয়ার্টার্সে বাগবাজারে থাকেন, এ প্রশ্ন করেননি। কাজেই দীর্ঘ সময় আমাদের মধ্যে বহু বিষয়ের আলোচনা হলো। কি আলোচনা হয়েছিল লেখেননি। এই ব্যাপারটাতে লেডি ভাইসরিনের প্রভাব তো অনেকটাই আমি স্পষ্ট বুঝতে পারছি। তার বন্ধু বান্ধব মনেই হলো যে তার সঙ্গে মিস্টার হ্যালিডের সঙ্গে আগে থেকে কথাবার্তা বলে ব্যবস্থা করে রেখেছিলেন। আর লেডি মিন্টো সঙ্গে আমার যখন শেষ দেখা হলো এবার, তিনি আমাকে তার শেষ বাণী বা উপদেশ আমার প্রতি বা অনুরোধ ছিল, ডু গো অন রাইটিং,
তুমি কিন্তু লেখা ছেড়ো না, তোমার লেখা তুমি চালিয়ে যাও। গত দিনের ক্লাসেই আমরা বলেছি যে উনি highly refined and cultured lady ছিলেন, লেডি মিন্টো, and even more than her husband. লর্ড মিন্টো তো বড় ব্রিটিশ পিয়ারেজ, কিন্তু ইনি যেন আরেকটু। তারপরেই আসলো যে কলকাতায় তীব্র গরম, এই যে কি সাংঘাতিক গরম গতকাল এবং আজকে বলা যায় না। আর কলেরা আবার ব্যাপকভাবে দেখা দিয়েছে। কিন্তু এই বছর স্মল পক্স খুব কম। সদানন্দ কঙ্কালসার চেহারা হয়েছে, নিবেদিতা ব্যবহার করেছেন ওখানে। সদানন্দ নাও লুকস জাস্ট এ স্কেলিটন। কিন্তু ডাক্তাররা বলছেন যে নাও হি ইজ অন দ্য ওয়ে টু কমপ্লিট রিকভারি, পুরো সেরে উঠবেন উনি। one can hardly believe it. একজন বিশ্বাস করা খুবই শক্ত। তাছাড়া চারদিকে আমি জানি না আগামী 6 মাসে কি হতে যাচ্ছে, কারণ আবহাওয়া, আর 2 তার পুষ্টি কতটা শরীর নিতে পারবে তাতেও আমাদের সন্দেহ আছে। যাই হোক, ভলেন্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক যারা সেবা করতে একটু অভাব নেই। 4 থেকে অজস্র স্বেচ্ছাসেবক চলে আসছেন ফ্রম অল কোয়ার্টার্স, এবং ওকে শুশ্রূষা করতে হয় রাউন্ড দি ক্লক। বলছেন যে হি রিকোয়ার্স টু বি টেন্ডেড উইথ আনডেসক্রাইবেবল কেয়ার round the clock for 24 hours at a time. মানে ওদের যে রস্টার করবেন, মানে 2টি ছেলে বা 3টি ছেলে করে, তখন তার মধ্যে এই অবস্থা তার। জানি না এটা কি হবে। এর পরের চিঠি, এবং আজকে আপনাদের বহুক্ষণ বসাবো না আশা করি। পরের চিঠি হচ্ছে ডক্টর টমাস কেলি চেইনকে লেখা। অসাধারণ চিঠি। চিঠির তারিখ 7th of April 1910. I repeat, 7th of April 1910. এবার একটু টমাস কেলি চেইন আমাদের এই ক্লাসগুলোর পিছনে আলোচনায় এসছেন, তবু অনেকদিন আগে আবার একটু বলে দেওয়া যাক। ডক্টর টমাস কেলি চেইন তৎকালীন যুগে একজন অন্যতম শ্রেষ্ঠ থিওলজিয়ান, স্কলার এবং প্রোটেস্ট্যান্ট, মোস্টলি বায়াস। তার ডক্টরেটটি পেয়েছেন 2টো, একটি গ্লাসগো ইউনিভার্সিটি থেকে, আরেকটি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। এবং অক্সফোর্ডে দীর্ঘকাল তিনি অধ্যাপনা করেন। আর গটিনজেন ইউনিভার্সিটি, জার্মানি, গটিনজেন অ্যাকচুয়ালি ফিজিক্সের জন্য খুব বিখ্যাত। গটিনজেন ইউনিভার্সিটিতেও তিনি দীর্ঘ পড়াশুনো করেন, গবেষণাও করেন। তার অসাধারণ কাজ, তার প্রমাণ, তার সবচেয়ে বড় কাজ হচ্ছে তিনি জয়েন্ট এডিটর অব এনসাইক্লোপিডিয়া বিবলিকা, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের উপরে তিনি এই যে এটার যে যতগুলো চার্চ ইন্টারপ্রিটেশন, কাউন্সিলস, তার ওপিনিয়ন ইত্যাদিগুলো, এর একটা এক্সস্টিভ স্টাডি। এটাই তার সর্বশ্রেষ্ঠ কাজ, যে এনসাইক্লোপিডিয়া বিবলিকা, তার জয়েন্ট এডিটর মাত্র 2 জন করেছেন। আর 20টি বই লিখেছেন শুধু ওল্ড টেস্টামেন্টের ওপর।
আপনারা সবাই জানেন যে ওল্ড টেস্টামেন্ট থেকেই এই তিনটি ধর্মের উৎপত্তি, ইহুদি, খ্রিস্টিয়ানিটি মানে খ্রিস্ট ধর্ম, তারপরে ইসলাম। ইয়েস, এই আকর এর ইনি মাস্টার অ্যাজ আই স হিমের পাঠিয়েছিলেন অসম্ভব অভিভূত। আর ডক্টর টমাস কেলি চেইন নিবেদিতাকে 22টি চিঠি লেখেন, 22টি কি 23টি, বোধ হয় 22টি, 22 লেটার্স, সরি, নিবেদিতার 22টি চিঠি টমাস কেলি চেইনকে লেখেন। এবং নিবেদিতার সঙ্গে প্রথম পরিচয় হয় ওর 1907-এ, আর 1911-তে তো চলেই গেলেন। এই যে ব্যাপারটা, এটা একটা অসাধারণ, মানে দুজনের মধ্যে অত্যন্ত হার্দিক সম্পর্ক ছিল। ডক্টর টমাস কেলি চেইন অনেকটা ফাদারলি টু নিবেদিতা, কেননা অনেক বড় বয়সে, কিন্তু তিনি আরো দীর্ঘকাল বেঁচে ছিলেন। ডক্টর টমাস কেলি চেইনের কে নিবেদিতা চিঠি লিখছেন, 22টি চিঠির একটি অন্যতম। আমরা এর 2-1টি চিঠি আলোচনা করেছি, সিলেক্ট। তাতে লিখছেন যে আমি প্রথমে, এটা ডেট হচ্ছে 7th of April 1900, ডিয়ার ডক্টর চেইন, আমি এত আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো যে আপনি উচ্ছ্বসিত প্রশংসা করে আমার ওই বইটির সম্বন্ধে আপনার চিঠিতে লিখেছেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আমি অত্যন্ত খুশি যে বইটি আপনাকে গভীরতম তৃপ্তি দিয়েছে। আমার মনে হয় না যে স্বামীজি সচেতনভাবে কখনো কোনো দেশের মানুষদের, কোনো ধর্মের মানুষদের প্রভাবিত করতে চাইতেন। নিবেদিতার ইংরেজি, আই ক্যানট সে Swami ever desired to make profound impression on any people over the world. সারা পৃথিবীতে কাউকে উনি সজ্ঞানে সচেতনভাবে প্রভাবিত করব এটা করেননি। তারপরেই বলছেন যে তার না একজন মহাপুরুষ, প্রফেট বা নবী, নবী শব্দটা ওদের খুব এটা অরিজিনাল শব্দ, ইহুদি শব্দ, প্রফেট। হি হ্যাড এর এয়ার অফ এ মেসেঞ্জার, তিনি যেন ঈশ্বরের বার্তাবহ হয়ে এসেছিলেন। অ্যান্ড অল হিজ গ্রেট থটস অ্যাজ ইফ ওয়ার বিহাইন্ড হিম। এমনভাবে নিবেদিতা এটা লিখেছেন যেন জন দি ব্যাপটিস্ট, তিনি যীশু খ্রিস্টের আগে, জাস্ট একটু আগে আসেন এবং প্রচার করেন যে আমি শুধু ঘোষক মাত্র, আমি হেরাল্ড করছি, ঘোষক মাত্র, আমার পেছনে যিনি আসছেন মানে জেসাস অব নাজারেথ, তার জুতোর ফিতে খোলার ক্ষমতাও সাধ্য আমার নেই। এই জন দি ব্যাপটিস্টের কথাটা এর মধ্যে এত মিলে যায় যে বলে অ্যাজ ইফ হি হ্যাড হিজ গ্রেট থিংস বিহাইন্ড হিম, অর অ্যাজ ইফ হি ওয়ার লিসনিং অ্যান্ড টেলিং দি ওয়ার্ল্ড হোয়াট হি হার্ড। অদ্ভুতভাবে মানে তিনি শুনতে পাচ্ছেন কোনো একটি বাণী, তিনি ঈশ্বরের বাণী শুনছেন এবং বলছেন। আমার মনে হয় না, তারপরেই বলছেন, এটা লক্ষ্য করুন যে কতটা সূক্ষ্ম চিন্তা, যে এটা যে স্বামীজির বিশেষ কোনো নিজস্ব বাণী এরকম মনে হচ্ছে না, স্বয়ং ঈশ্বরের বার্তাবহ তিনি যেন মনে হচ্ছে
তিনি বলে যাচ্ছেন, as if his great things were behind him, as if he were listening and telling the world what he heard. যা শুনতে পাচ্ছেন সেটাই বলছেন। এখানে লক্ষ্য করুন, এটা ইংল্যান্ডে হয়েছে, এটা আমেরিকায় হয়েছে। ইংল্যান্ডের কথা বলছি, 1895। ওরে গুডউইন লেকচার দেওয়ার পরেই, ওরে গুডউইন আমায় পাগল বলে ঠাউরায়নি তো রে। আরে আমি তো যে আহাম্মক সেই আহাম্মক, কি যে বলে যাই মনে তো থাকে না, কি একটা সামনে এসে দাঁড়ায় আর আমি সমানে বলে যাচ্ছি। তা আমাকে বোঝেনি তো যে আমি কিছু জানি টানি না, ওদের খুব খারাপ লাগেনি তো। এটা যখন বলছেন, এটা আপনারা মনেও করবেন না বিনয়, উনি কিন্তু আন্তরিক বলছেন। মহেন্দ্রনাথ দত্তের লন্ডনে বিবেকানন্দর মধ্যে আপনারা যদি দেখেন, এটা একদম স্পষ্ট আছে, হ্যাঁ রে আমায় পাগল বলে চিনবে না তো। অথচ ওখানেই সেই ঘটনাটি ঘটে যে তিনি সাংখ্যর ওপরে দীর্ঘ ক্লাস নিচ্ছেন এবং একটি ক্লাসে, এবং ক্লাসে খুব ভিড় হচ্ছে, 200, 150, 200 মানুষ হচ্ছে। তাতে করে জায়গা পাওয়া যেত না, এমন হয়েছিল ওখানে হলটা, সিঁড়িতে বসতো ইয়েতে। তারপরে তার পেছনে এমনও হয়েছে যে বলতে বলতে মাঝখানে হঠাৎ করে একজন অ্যাংলো ইন্ডিয়ান, মানে তিনি বাই বার্থ হয়তো নন, মিক্সড লট নন, হয়তো এখানে দীর্ঘদিন চাকরি করেছিলেন, তিনি কিছুক্ষণ অডিয়েন্সে বসে স্বামীজির লেকচার শুনছেন এবং দর্শকরা, ইংরেজ দর্শক শ্রোতারা অভিভূত। হঠাৎ করে মাঝে মধ্যেই ব্যঙ্গ করছেন উনি, ও ইজ ইট, স্বামীজির লেকচার চলছে তার মধ্যে, ও ইজ ইট, ফাইন, আর ইউ শিওর? স্বামীজি যেমন পায়চারি করছেন এক মনে বলে যাচ্ছেন। এদিকে দর্শকরা অনেকেই বিরক্ত হচ্ছেন, উসখুস করছেন, এবং এর মধ্যে গুডউইন একটু রেগে গেলে পরে একটু মানে কথাবার্তা একটু আটকে যেত। স্টার্ডি হাতা টাতা গুটিয়েছেন, মানে একটা মারামারি হয় আর কি। কিন্তু স্বামীজি, যেহেতু স্বামীজি লেকচার চালিয়ে যাচ্ছেন, কাজে ওরা কিছু করে, উনি এপাশ থেকে ওপাশে প্ল্যাটফর্মে পায়চারি করছেন আর বলে যাচ্ছেন। হঠাৎ করে ওর দিকে ঘুরে আরম্ভ করলেন। তারপরে 35 মিনিট ধরে ইংরেজ জাতি তার সভ্যতার ইতিহাসে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কোন অত্যাচার করেছে, কতভাবে, তার উপরে দীর্ঘতম একটি বলে গেলেন। যতক্ষণ স্বামীজি বলছিলেন বলে অমন ইমপিচমেন্ট, মহিম দত্ত লিখছেন যে অমন ইমপিচমেন্ট, এটা ভীষ্ম শিশুপাল বা অন্যগুলো তাদের সমস্ত কিছুকে হারিয়ে যায়। বলে সে বাগ্মিতার কি সাংঘাতিক, অগ্নি বর্ষণ করে 35 মিনিট। ততক্ষণে ওই ভদ্রলোকের, ওই ইংরেজ ভদ্রলোকের 3টি রুমাল চোখ নাক মুছে পকেটে চলে গেছে। তারপরেই স্বামীজি আবার 35 মিনিট করেই ঘুরে লেট আস কাম ব্যাক টু প্রত্যাহার অ্যান্ড ধারণা, ঠিক যেখানে শেষ করেছিলেন সেখানেই ফিরে আসলেন। এবার আমরা যেটা বলছিলাম, ঠিক এইটা বলছেন যে যেন তার পেছনে তিনি যেন কোনো কিছু শুনছেন এবং বলছেন, তিনি তার কথা বলছেন না, তিনি যেন ঈশ্বরের বার্তাবহ, তিনি তার কথা বলছেন না, তার ব্যক্তিগত কোনো কথা নেই, তাদের বাণী দিচ্ছেন, তাদের কথা বলছেন। তারপরে বলছেন যে আমার মনে হয় না হি ওয়াজ ডিপলি ভার্সড ইন ক্রিশ্চিয়ান এক্সিজেসিস। এই ক্রিশ্চিয়ান এক্সিজেসিস মানে হচ্ছে ওদের যে পাণ্ডিত্যপূর্ণ তাত্ত্বিক আলোচনা, যে এইটার এই ইন্টারপ্রিটেশন, এটার এই কমেন্টারি, আমাদেরও এখানে হয়, একেবারে ক্ষুরোধার এই নিয়ে চলছে, পাত্রাধার তৈল না তৈলাধার পাত্র, অথবা একটা ডেট অফ কাউন্সিল, সেটা কি এই না এই, এ নিয়ে, এতে যে থিওলজির যে লোকজন
তারা এতে প্রভূত স্কলারশিপ আনন্দ পান। এক শ্রেণীর আমরা আছি যারা এতে খুব আনন্দ পাই। কিন্তু নিবেদিতা সেটাই বলছেন যে I don't think he was versed in Christian exegesis. এখানটায় এক্সিজেসিস মানে হচ্ছে তাত্ত্বিক দিক থেকে, যে কোনো শাস্ত্রের তাত্ত্বিক দিক থেকে আলোচনা, আর ক্রিশ্চিয়ান এক্সিজেসিস মানে ওই দিক থেকে, যেটা যাকে চিঠি লিখছেন তিনি কিন্তু ক্রিশ্চিয়ান এক্সিজেসিসের ওয়েল ভার্সড, বাট হি ওয়াজ ওয়ান্ডারফুলি অ্যাপ্ট টু কোট ফ্রম বাইবেল। তাতেও নিবেদিতা আবার মডিফাই করছেন, বাট আই থিঙ্ক ফ্রম a standpoint of a popular kind of reading, জাস্ট খুব ভালো করে বাইবেলটি পড়েছেন এবং তার অনেক অ্যানেকডোটস, ঘটনা পছন্দ হয়েছে, সেগুলিই বলেছেন। এইবার নিবেদিতার এই বক্তব্য কতটা ডক্টর চেইনের সঙ্গে বলছেন, আর নিবেদিতা বানিয়ে বলার খুব মহিলা নন, তার টেম্পারামেন্ট ভেরি টেম্পারামেন্ট উডন্ট পারমিট। কাজেই কিন্তু এইখানেই আমাদের দুটো বক্তব্য। একটি আমরা পাই যেটির অনুবাদ এখানে একজন আছেন, তিনি করেছেন বাংলায়, রেমিনিসেন্সে আছে, যে রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমায়ারার্স। তার মধ্যে মার্থা ব্রাউন ফাঙ্কি, নট মেরি ফাঙ্কি, মার্থা ব্রাউন ফাঙ্কি, তার সঙ্গে স্বামীজির একবারই দেখা হয়েছিল। তিনি তখন স্মিথ কলেজের ছাত্রী, 18-19 বছর বয়স। বাবা মা অতি ভয়ে ভয়ে তাকে দিয়েছিল, যদি ফেইথ হারিয়ে যায়, মানে তাদের যে ট্র্যাডিশনাল যে ক্রিশ্চিয়ানিটি, তার থেকে যদি চলে যায়, নিউ থটসে যদি প্রভাবিত হয়, যাই হোক। এই স্মিথ কলেজে, এইটা ছিল নর্দনহ্যাম্পটন বা এরকম কিছু, আপনার বিটুইন বস্টন অ্যান্ড নিউ ইয়র্ক। তার একটা অনবদ্য অল্প ছোট্ট ঘটনা, তিনি স্বামীজিকে দেখেছিলেন তার 18-19 বছর বয়সে একবার, এবং তিনি বলেছেন যে তখন তো মনে নেই কি আছে, যেটুকু মনে আছে সেটুকু বলছেন, যে নভেম্বরের 1893 আফটার দি পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ান্স, নভেম্বরে স্মিথ কলেজের ওইখানে, ওদের মহিলা কলেজ, তার বুলেটিনে বেরোলো যে স্বামী বিবেকানন্দ লেকচার দেবেন। 2টি লেকচার উনি দেন, এবং ঘটনাচক্রে ওইখানে থাকার সময় ওরা যেই বাড়িতে, হস্টেলের জায়গা ছিল না, ওরা একটা বাড়ি করেও মেয়েরা কয়েক ভাগ করে থাকতো, তার থাকার ব্যবস্থা হয়েছিল ওইখানে। স্বামীজি ওখানেই উঠেছিলেন। তো যাই হোক, সেগুলো খুব অন্তরঙ্গ বর্ণনাও আছে। ভোরবেলা মেয়েরা তো অল্প বয়স, তার মানে দেখছে বাথরুম থেকে শব্দ আসছে জল পড়ার, তারা তাড়াতাড়ি উকি ঝুঁকি দিয়ে কান টান পেতে শুনলো যে একটা গুনগুন করে বিদেশি সুরে একটা কি যেন উচ্চারণ, গানের মতো, আর জল পড়ার শব্দ। তা এই মার্থা ব্রাউন ফাঙ্কি লিখেছেন যে ওর সঙ্গে একদিন সেই প্রথম লেকচারের পরে ওই শহরের এবং আশেপাশে, বস্টন খুব দূরে নয়, নিউ ইয়র্কও খুব দূরে নয়, প্রেসিডেন্ট অফ দি কলেজ, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফিলসফি এবং অন্যান্য বহু পণ্ডিত লোক, বড় বড় চার্চের কার্ডিনালস বা তারা প্রধানরা এসছেন, একেবারে হাফ সার্কেল করে বসেছেন, স্বামীজি উল্টো দিকে। বলে আমার দেখেই মনে হলো এ তো অসম প্রতিযোগিতা। স্বামীজি যতই পণ্ডিত হন, তার নিজস্ব বিষয়ে, ভারতীয় সংস্কৃতিতে যতই বলুন, কিন্তু এরা তো এক একজন দিকপাল এবং খ্রিস্ট ধর্ম এবং ওয়েস্টার্ন ফিলসফি নিয়ে দুর্দান্ত জানেন। অসম যুদ্ধ। ও বাবা, যখন নাকি আলোচনা আরম্ভ হলো, যত এগোতে লাগলো, তারপরে দেখছি ওরা যদি বাইবেল থেকে কোনো কথা বলেন, স্বামীজি ওই বাইবেল থেকেই কোট করছেন, মোর অ্যাপোজিট, একদম এই শব্দ ব্যবহার করে, আরও উপযুক্ত জিনিস দিয়ে ওটা কেটে দিচ্ছেন।
বলে তারপরে আলোচনা শেষে দেখা গেল যে ইট ওয়াজ থামস ডাউন, মানে একেবারে পরাজিত হয়ে পুরো পড়ে গেছে। বলে শুরু হয়েছিল আলোচনাটা অতি মিষ্টি ভদ্রতার বাতাবরণে, কিন্তু শেষ হবার সময় পরাজিতরা অত্যন্ত রিসেন্টমেন্ট নিয়ে খুব গজগজ করতে করতে বেরিয়ে গেলেন, কিন্তু ওরা পরাজয় মেনে নিলেন। এই ওর একটা বলে, আমি জানি না কেন আমার ধর্মের লোকদের সঙ্গে, আমার পণ্ডিতদের সঙ্গে স্বামীজি সেখানে দেখলাম যে শুধু উনি ওদের দর্শন নয়, আমাদের দার্শনিকদের কোট করছেন, শুধু ওদের সাহিত্যিক নয়, আমাদের এখান থেকে তিনি কবিদের বিখ্যাত কোট করছেন, এবং সেটা এলিজির মতো কমন নয়, আনকমন কবিতা বলছেন। এই আমার প্রথম এইখানটায় দেখুন যে ওখানে খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে বড় বড় ক্লার্জি, বড় বড় থিওলজিয়ান, বড় বড় ডিভাইনস, মানে ওদের ডিভাইন বলে মানে এটা একটা উপাধি খ্রিস্টীয় ধর্মজগতের লোক আর কি। তো বলছেন যে এইখানটায় নিবেদিতার সঙ্গে খাটলো না। আরেকটা খাটলো না, সেটা আরও স্পেসিফিক। এমা কালভে তার স্মৃতিচারণের মধ্যে রয়েছে যে পেড়ে হায়াসিন্থ বা ফাদার লয়জো, এর সঙ্গে যখন স্বামীজি ওই এমার অনুরোধে ম্যাকলাউড স্বামীজি পেড়ে হায়াসিন্থ এবং তার স্ত্রী তিনি বিয়ে করেছিলেন এবং ক্যাথলিক ধর্ম ত্যাগ করলেন। এত মহাপণ্ডিত ছিলেন যে পোপ তাকে ছাড়তে চায়নি। বল ঠিক আছে, তুমি যদি রোমান ক্যাথলিক থাকতে নাও চাও, তুমি গ্রিক অর্থোডক্স বা ওই ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চে জয়েন করো, ওখানে একটা বিয়ে করার অনুমতি আছে। কিন্তু আলটিমেটলি উনি পুরো ত্যাগ করলেন, সন্ন্যাস বস্ত্র ত্যাগ করে উনি আবার গৃহী জীবনে ফিরে গেলেন। স্বামীজির প্রাচ্য পাশ্চাত্যে এই হায়াসিন্থের কথা বা ফাদার লয়জোর কথা একই ব্যক্তি, তার কথা খুব ভালো করে আছে, এবং স্বামীজি সেখানে মোর সিম্প্যাথেটিক টু পেড়ে হায়াসিন্থ বলছে, আহা বাপু, ও যদি বিয়ে করে সুখে শান্তিতে বাস করে, তোদের কিরে বাপু গা কসখস করে কেন? প্রাচ্য পাশ্চাত্য বা পরিব্রাজক তো জানেন যে কি ল্যাঙ্গুয়েজ, ওই রকম ফোর্সফুল ল্যাঙ্গুয়েজ তো বাংলায় ওই কম, মানে ওটা একটা আদি, ওই একটা নতুন প্রবর্তন করেন। যে ভাষাতে উনি করেছেন সেটাতেই একটা দুর্দান্ত, ওর ইংরেজি যেমন মডেল, তেমনি বাংলার একটা অসাধারণ তার বাংলা। বাংলা পরবর্তীকালে কিছু হয়েছে, কিন্তু সার্থক উত্তরসূরি একজনকেই দেখেছি, আমার চোখে পড়েছে, সৈয়দ মোস্তফা আলী। তার লেখাটা, তিনি অতি ওয়াকিবহাল রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে, যাই হোক সেও তো অতীত। কামিং ব্যাক টু দিস, তাতে এই জায়গাটা বলছেন যে কাজেই নিবেদিতার এই উক্তিটি নিবেদিতা দেখেননি ওই অবস্থায়। কাজেই স্বামীজি যেখানে বলছেন এমা কালভে যে চার্চ কাউন্সিলের ডেট ঠিক করতে পারছেন না, কোন জায়গায় হয়েছিল ঠিক করতে পারছেন না, ঠিক কি ডিসকাশন হয়েছিল ঠিক করতে পারছেন না, পেড়ে হায়াসিন্থ একটু ইতস্তত করে স্বামীজির সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছেন। তার মানে স্বামীজি ওয়াজ well versed in Christian exegesis. Anyway, let us come back to the letter. এখানে কন্ট্রাডিক্ট করতে হলো, কারণ নিবেদিতা ওটা জানতেন না, এটা মনে হয়। এরপরে বলছেন যে আমি খুব দুঃখিত, এটা অনেকটাই সত্যি হতে পারে, যেহেতু I too am, not to speak of Christian exegesis, not even Indian exegesis, আমি জানি না, কিন্তু এখানে বোধহয় নিবেদিতার অনেকটা শুদ্ধ। বলছেন যে আই এম সরি ইফ স্বামী ওয়াজ রং অ্যাবাউট দ্য এজ অফ অ্যাক্টস অ্যান্ড গসপেলস, বাট মোস্ট লাইকলি হি ওয়াজ সো। মানে ওই জায়গাটাতে তার স্বামীজি বয়স সম্বন্ধে মাস্টার অ্যাজ আই স হিমে 19তম অধ্যায়ে, ইয়েস 18th or 19th 27টা চ্যাপ্টার, তো 19th চ্যাপ্টারে দেখবেন
Swami's estimate of the historicity of Christianity. এই টাইটেলে 19তম চ্যাপ্টারটি আছে। তার আগেরটাই হচ্ছে বুদ্ধিজম নিয়ে, স্বামীজি's attitude and estimate of Buddhism। তো এইখানটাতে বলছেন যে স্বামীজির একটা ধারণা ছিল যে অ্যাক্টস এবং গসপেল, অ্যাকচুয়ালি তো গসপেল হিসেব মতো হচ্ছে কোনটা, গসপেল আগে, মানে যিশুর জীবনীর বর্ণনা আছে তার মধ্যে, আর অ্যাক্টস হচ্ছে অ্যাপোস্টলসরা যারা যিশুর পার্শ্বদ সাক্ষাৎ তাদের। বলছেন যে ওটা আগে, কিন্তু এটা ভুল, এটা হবে কি উল্টোটা, আদার ওয়ে রাউন্ড, মানে গসপেলের বয়স কম, অ্যাক্টসের বয়স বেশি, এটা স্বামীজির। আর দুই, স্বামীজি ক্রিট দ্বীপের পাশ দিয়ে যখন 1996 এন্ডে ফিরছেন, 97 জানুয়ারিতে তো পৌঁছলেন শ্রীলঙ্কা, হ্যাঁ, তারপরে নামলেন রামনাথ। তাতে হঠাৎ করে স্বামীজি একটি স্বপ্ন দেখেন, দ্যাট ওয়াজ ভেরি ডিস্টিংক্ট অ্যান্ড ওকে ডিপলি ইমপ্রেস করে। তখন উনি স্বপ্নেতে দেখেন যে একজন দীর্ঘ শ্বশ্রুধারী, লম্বা দাড়ি একজন প্যাট্রিয়ার্ক, মানে প্রাচীন, বলল যে খ্রিস্ট বলে কিছু নেই, খ্রিস্ট অ্যাকচুয়ালি এটা পরবর্তীকালে তোমরা অন্য জিনিসকে খ্রিস্ট বলে বলছো, এইখানে তার প্রমাণ আছে, এইখানে যদি খনন করা যায়, এক্সকাভেশন আর কি, তাহলে পরে তার অনেক প্রমাণ পাবে। তাতে স্বামীজিকে স্বপ্নে দুটো শব্দ, একটা হচ্ছে থেরাপিউটিক, মানে থেরাপুত্র, মানে সান অব এ থেরা, থেরা মানে বুদ্ধিস্টিক মঙ্ক, আর আরেকটা শব্দ স্বামীজি বলেছিলেন, আমি ভুলে গেছি, মনে নেই। স্বামীজির স্বপ্নটা এত বেশি দাগ কাটে যে উনি তাড়াতাড়ি ডেকে বেরিয়ে দেখছেন যে ওয়াচ থেকে, মানে জাহাজে যে ডিউটি করে বিভিন্ন ইয়েতে ওয়াচ বলে, এই যে একটা টাইম পিরিয়ডে, তার থেকে ফিরছেন। অফিসারকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এখন কটা বাজে, বলে রাত্রি 12:15 এরকম কিছু, এটা 12টার কাছে পিঠে। আমরা কোথায় আছি, বলে জাস্ট 50 নটিক্যাল মাইলস অফ ক্রিট। নটিক্যাল মাইলস হচ্ছে একটা সমুদ্রের মাপ, ওটা হচ্ছে 1.18 এরকম আপনার মাইলস, 1.18 কিলোমিটার, সরি 1.86 কিলোমিটার। নটিক্যাল মাইলটা হচ্ছে আপনার ইয়েতে সমুদ্রে এবং আকাশে নটিক্যাল মাইলস দিয়েই করে। তো যাই হোক, আগে করত। এখন স্বামীজির মনে এটা গভীর দাগ কেটে যায়। তারপর থেকেই উনি হি ডাউটেড দি হিস্টোরিসিটি অফ ক্রাইস্ট। ক্রাইস্ট নামে কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোথাও ছিলেন কি না, এটা নিয়ে একটা সন্দেহ দেখা দেয়। এনিওয়ে, আই এম টেকিং টাইম। এইখানটাতে উনি বলছেন যে স্বামীজির হয়তো গসপেল এবং অ্যাক্টসের বয়স নিয়ে ভুল হতে পারে, খুব সম্ভব, কিন্তু কেন আমি এটা দিয়েছি, আমি এই চ্যাপ্টারটা দিয়েছি স্বামীজির, কেন দিয়েছি, এটা স্বামীজির খ্রিস্ট ধর্ম সম্বন্ধে অ্যাটিটিউড, সেটা কি সেটা বোঝাবার জন্যই দিয়েছি। উনি লিখছেন, ফাইনালি আই ডিসাইডেড টু গিভ Swamiji's remark as a distinctive of his way of envisioning how he looked at Christianity. বলে উনি বাইবেলটাকে যে খুব সাংঘাতিক মন দিয়ে পড়েছেন তা নয়। ইফ হি ডিড উইথ এনি স্পিরিচুয়াল টেক্সট, দ্যাট ওয়াজ ট্যালমুড, মানে ইহুদিদের আদি সেন্ট্রাল টেক্সট, ধর্মগ্রন্থ। তালমুদ থেকেই সমস্ত এগুলো বেরিয়েছে, তার মধ্যে দুটো তোরা আর ইয়ে, মানে একটা যাকে ওটা মিশনার জেমেরা আলাদা ব্যাপার। টালমুড হচ্ছে ইহুদিদের আদি শাস্ত্র।
এর থেকে এই পেন্টাটিউক বা এই যে 5টা বুক ওল্ড টেস্টামেন্টে, যাই হোক, বলে নিবেদিতার ধারণা স্বামীজি ট্যালমুডে। আমরা এখন ইতিহাসের সাক্ষ্যতে যেটা জানতে পারি সেটা স্বামীজি ট্যালমুড অ্যাজ ওয়েল অ্যাজ বাইবেল, বোথ ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট, অ্যান্ড হিব্রু বাইবেল অ্যাজ ওয়েল অ্যাজ খ্রিস্টিয়ান বাইবেল, প্রত্যেকটাতেই ওয়েল ভার্সড ছিলেন এখন পর্যন্ত। যেটা এটা একটা মানুষে কিভাবে সম্ভব হয়, এটা একটা আমাদের বিস্মিত করে। তো যাই হোক, আমি এখান থেকে খুব সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কেননা নিবেদিতার সমস্ত আলোচনার মধ্যে স্পিরিচুয়ালিটি ওয়াজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, বাট ভেরি ডিস্টিংক্ট। সেকুলার গার্বে দিচ্ছেন। নিবেদিতার বৈশিষ্ট্যই হচ্ছে আগাগোড়া ধর্মীয় শব্দচয়নের থেকে একটা সেকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো, আগাগোড়া মাস্টারজাই সহিমে দেখবেন। অথচ আমাদের সবাইকে ও প্রণোদিত করবে টু এক্সপেরিয়েন্স দ্য হায়েস্ট ফিল্ড অব রিলিজিয়ন, আমাদের ইন্সপায়ার করে, প্রেরণা দেয়। যাই হোক, তারপরেই বলছেন যে অফকোর্স you may say that he doubted the historicity of Christ, but he worshipped the ideal revealed. খ্রিস্ট বলে কোনো ব্যক্তি ছিলেন কিনা তাতে তিনি সন্দেহ করতেন, কিন্তু খ্রিস্টের যে আদর্শ সেটাকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন। তারপরে বলছেন যে of course he felt, হ্যাঁ নিশ্চয়ই, he felt that he had seen Jesus Christ. The incarnation of divine compassion, and lived with him in the person of his own master, Sri Ramakrishna. বলছেন যে হ্যাঁ, তিনি যিশুকে তো দেখেইছেন। তিনি মনে করতেন তিনি যিশু বলে একটা ব্যক্তি ছিলেন কিনা জানি না, তার পুঞ্জীভূত ভাব তো তিনি দেখেছেন। তারই গুরুর মধ্যে তার সঙ্গে তিনি বাসও করেছেন। তার শিষ্য হিসেবে তার পরম সৌভাগ্য যে স্বামী খ্রিস্টের সঙ্গে বাসও করেছেন। বোঝা গেল? এইবার নিবেদিতার এই চিঠির আসলে, and this is what one has always come back to, আর এতেই মানুষকে ফিরে আসতে হবে। তুমি একটি ধর্মতত্ত্বের বা একটি আখ্যানের গসপেলের কোনো অংশ মানতে পারো বা না মানতে পারো, তুমি যিশু বলে কোনো ব্যক্তি আছেন কি নেই বলে মানতে পারো বা না মানতে পারো, তাতে বড় কিছু এসে যায় না। কিন্তু you have to come back, one has to come back to this, one has to come back to the life one had seen, যে জীবন তুমি নিজের চোখে দেখেছো এই মর্তভূমিতে, এই মনুষ্য জগতে, তাকে অস্বীকার করবে কি করে? স্বামীজি যে তা দেখেছিলেন, কাজেই ওটা অস্বীকার করা যায় না। তারপরেই বলছেন, আফটার অল রিলিজিয়ান স্ট্যান্ডস ফার্ম অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাই হচ্ছে ধর্মের একমাত্র বৈশিষ্ট্য এবং তার প্রাণ। অভিজ্ঞতাই, এক্সপেরিয়েন্স, রিলিজিয়ান স্ট্যান্ডস ফার্ম অন এক্সপেরিয়েন্স। তারপরে বলে এভরি হুইট ইজ অ্যাজ ফার্ম অ্যাজ সায়েন্স, মানে ধর্মের প্রতিটি, সেটা কোনো ধর্মই নয় যদি সেটাকে উপলব্ধি না করা যায়। আমাদের এখানে বিদ্বজ্জনেরা, ভারতবর্ষ বলে না যে দর্শন, ফিলসফি, সেটাকে বলছে যে দর্শনম দর্শন উচ্চতে, মানে রিয়েলাইজেশন ইজ দ্য সোল অফ। এইখানেও তাই নিবেদিতা বলছেন, আরে অনুভূতি করো, অনুভূতি লাভের দ্বারাই ধর্মের প্রমাণ।
ধর্ম যদি সত্যি হয় তার প্রতিটি অংশ অনুভূতি গ্রাহ্য, যদি অনুভূতি না হয় তাহলে পরে সেটা কি ধর্ম? ব্রিলিয়ান্ট। তারপরেই বলছেন যে ইউ মে নট believe in this or that part of the gospel. One may not believe in any part of the gospel, but who knows where there 100 Christs kaleidoscoped into one great figure, the Jesus of Nazareth. আরে যিশু বলে হয়তো ব্যক্তিগতভাবে কেউ জন্মাননি, হতেই পারে, কিন্তু কে জানে যিশু তুল্য চরিত্র এই রকম মানুষ 100টা যিশু ছিল যারা আলটিমেটলি জিসাস অব নাজারেথের মধ্য দিয়ে তার আখ্যানগুলোতে রূপ পেল। ওয়ান্ডারফুল। তারপরে উনি বলছেন এই চিঠির শেষ দিকে, এই জন্যই আপনাদের বলেছিলাম যে আজকে দুটো চিঠি আমরা মাত্র বলবো। আপনার কি মনে হয় মিথ ইজ নট রিলিজিয়ন? পুরাণ কথা বা তৎকালীন যুগের ইতিহাস মানে যে পুরনো এই রকমই আমরা শুনেছি। মিথ ইজ নট এ রিলিজিয়ন। বিলিফ is but a weak nonsense. Faith is not belief. বিশ্বাস একটা হচ্ছে অনুভূতি লাভের পর এটা সত্যি। আরে আমি যে দেখেছি, আমি তো ফিল করেছি। এখনো যদি বলতে পারো এই অবস্থায় যে তুমি অবতার, তাহলে বিশ্বাস করি। আনস্পোকেন নরেন্দ্রনাথ, কাশীপুর, এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ সেই এবার এ দেহে রামকৃষ্ণ। ফিরে যান এই চিঠিতে। এক্সপেরিয়েন্স, রিলিজিয়ন স্ট্যান্ডস ফার্ম অন এক্সপেরিয়েন্স। এভরি হুইট অফ ইট ইজ অ্যাজ ফার্ম অ্যাজ সায়েন্স। নিবেদিতা লিখেছেন, আমি যোগ করছি ভেরিফায়েবল সায়েন্স, যেটাকে অনুভূতি করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, এটাকে উপলব্ধ সত্য। তা না হলে দাঁড়ালো কি? মিথ ইজ নট এ রিলিজিয়ান বলেই বলছেন যে নট এনি মোর দ্যান দ্য লাইফ অফ বুদ্ধা ইন দ্য রিলিজিয়ান অফ বুদ্ধাইজম। বুদ্ধের জীবনীটা বৌদ্ধ ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে, কিন্তু বুদ্ধিস্টিক এক্সিজেসিসের সঙ্গে বুদ্ধের জীবনী বাদ দিলে পরেও তো হীনযান মহাযান দাঁড়িয়ে থাকে। এখানেই বলছেন যে এটা মিথ ইজ নট এ রিলিজিয়ান, পুরাণ কথা মাত্রই। সেটা যেমন আমাদের এখানে রামায়ণ মহাভারত কৃষ্ণ চরিত্র ছিল কি ছিল না, এই নরেন্দ্রনাথ কথামৃততে দেখুন ঠাকুর বলছেন ভগবদ গীতার একটি কথাও কাটার জো নাই। হ্যাঁ, স্বয়ং শ্রীকৃষ্ণের কলম। নরেন্দ্রনাথ নিজের মনে আস্তস্বরে শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন। মনে পড়ে কথামৃতের মধ্যে এগুলো স্পষ্ট। আবার তখন বললেন এখনো অবিশ্বাস কাশীপুরের শেষ সময়ে যে রাম যে কৃষ্ণ সেই এবার এ দেহে রামকৃষ্ণ রূপে, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। নিবেদিতা বারবার এখানে জোর দিচ্ছেন যে মিথ ইজ নট এ রিলিজিয়ান। তাহলে হোয়াট ইজ মিথ? ইট ইজ ওনলি এ পার্ট অফ দ্য এলিট কালচার। এটা বর্তমান ভারতবর্ষে বিশেষ করে বোঝা উচিত, সারা পৃথিবীতে বিশেষ করে বোঝা উচিত। দ্যাট we are often turning myths into religion. We are confused. So, এটা এই চিঠিটা অসাধারণভাবে বলেই বলছেন হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইট। বলেই আবার
তিনি তো বিনয়টা দেখতে হবে, এত কিছু কথা বলেছি। হ্যাঁ, আরে আমি এমনভাবে কথা বলছি যেন আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন পণ্ডিত এই সমস্ত পয়েন্টের ওপরে, আর এইভাবে আমি একটা চিঠি আপনাকে লিখে যাচ্ছি, কিছু মনে করবেন না। আমি খুব খুশি যে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি হিবার্ট কোয়ার্টারলি জার্নাল অব রিভিউ, মানে ওটা হচ্ছে রিভিউ অন হিবার্ট অন রিলিজিয়ান থিওলজি অ্যান্ড ফিলসফি, বিখ্যাত পত্রিকা, 1902 থেকে বোধহয় বেরোয়, অনেক দিন ছিল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংরেজি পত্রিকা। এর মধ্যে তাতে দ্য মাস্টার অ্যাজ আই স হিম কে রিভিউ করার বলে আমি করব, এটা টমাস কেলি চেইন, ডক্টর চেইন জানিয়েছেন। তাতে নিবেদিতা বলছেন যে এর থেকে ভালো কিছু হয় না। আমি আপনার কাছে মহাকৃতজ্ঞ যদি আপনি সত্যি সত্যি এটা হিবার্টে রিভিউ করেন। আর এটা তো স্বামীজির পক্ষে চমৎকার হবে, এই ইংরেজ ভাষাভাষী মানুষদের মধ্যে আরও প্রচার পেতে আমার থেকে বহুগুণে ভালো। মানে ইট উড বি ফার বেটার দ্যান থ্রু মি, আমি রিভিউ করলে বা আমি লিখলে, অথচ তিনিই তো মাস্টার অ্যাজ আই স হিম লিখেছেন। তারপরে বলছেন আপনাকে একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে যে গত বছর যখন আমার মা মারা যান, মনে আছে, হোয়ার্ফডেইল ইয়র্কশায়ার, অসাধারণ কয়েকটা চিঠি এই উপরে আছে। গত বছর যখন আমাদের মা মারা যান ইয়র্কশায়ারের একটি অখ্যাত প্যারিসে, সেই সময় আমাদের পারিবারিক যিনি পাদ্রী, ক্লার্জি, তার নাম মিস্টার বাকলে ইয়ার, তিনি, তার কাছে আমরা অশেষ ঋণে ঋণী। শুধু আমি নই, আমি, আমার বোন, মেয়ে, তার স্বামী আর্নেস্ট, আমার ছোট ভাই রিচমন্ড এবং তার স্ত্রী বিয়েত্রিস, আমরা প্রত্যেকে অশেষ ঋণ, অপরিশোধ্য ঋণে ঋণী। লার্জ হার্টেডনেস and the broad outlook of that gentleman, he had been under your own and very same influences at Oxford. উনিও অক্সফোর্ড থেকে গ্রুমড, ওই মিস্টার বাকলে। বললেন যে আমি চাই যে আপনি যদি তার সঙ্গে পরিচিত হতেন, হয়তো আপনি পরিচিত, তাহলে পরে দেখতে পেতেন যে এই প্রসারতা, এই উদারতা, এই সার্বভৌম ভাব সারা মানুষকে কোন শান্তির পথে নিয়ে যায়, তাকে কত শান্তি দিতে পারে, এটা দেখলে আপনি গভীরভাবে আনন্দিত হতেন। বিলিভ মি ডিয়ার ডক্টর চেইন, yours, নিবেদিতা of রামকৃষ্ণ বিবেকানন্দ। আপনাদের প্রণাম।